ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে একটা ডেসক্রিপটিভ ম্যাথসের পেপার আমি আজকে সলভ করব। দেখো ডেসক্রিপটিভ ম্যাথস কোন কোন এক্সামে আসে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ফেজ 2 এর যেটা আছে সেখানে তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথস পাবে। তারপরে মিসলেনিয়াস WBPSCর মিসলেনিয়াসের মেনসেও তোমরা ম্যাথস পাবে, এই ডেসক্রিপটিভ ম্যাথস। সেই জন্য বলবো যারা এই দুটো এক্সাম অ্যাপিয়ার করছো বা অন্যান্য যে কোনো এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ম্যাথস থাকে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হচ্ছে গিয়ে যদি ক্লাসটা তোমার একটু হলেও ভালো লাগে বা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো ডেসক্রিপটিভ ম্যাথস মানে অনেক লিখতে হবে, ঠিক আছে। আমি প্রথমে তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এবার আমি টাইপ করে রেখেছি, ঠিক আছে। এই ক্লাসগুলোর মানে পিপিটি করতে অনেক সময় লাগে, সেই জন্য হয়তো রেগুলারলি আমি এই ক্লাস দিতে পারি না, বাট আমি চেষ্টা করছি ফ্রিকুয়েন্টলি ক্লাসটা দেওয়ার। ওকে, দেখো প্রথমে আমি শর্টকাট ওয়েতে প্রথমে কোশ্চেনটা কি বলেছে সেইটা বুঝিয়ে দেবো শর্টে, তারপর দেখবো পরের পেজে আমি তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো, তোমরা তার স্ক্রিনশট পারলে নিয়ে নিও, ঠিক আছে। চলো দেখো এখানে কি বলেছে, বলেছে এ ট্রেডার সোল্ড এ টেবিল অ্যান্ড এ চেয়ার ফর রুপিস দিস, গেইনিং 10% অন দ্য টেবিল অ্যান্ড 20% অন দ্য চেয়ার। ওকে, তারপরে বলেছে ইফ ই হ্যাড সোল্ড দেম so as to gain 15% on the table and 25% on the chair, he would have rupees 90 more than before. Find the cost of a table and the chair. দেখো এগুলো আমরা অবজেক্টিভ অঙ্ক করেছি, বাট ডেসক্রিপটিভ ওয়েতে আমরা কিভাবে করব। দেখো এটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক, যেহেতু এখানে আমাদেরকে ধরে নিতে হবে। আমরা কি ধরি, ধরো এখানে দেখো দুটো আননোন রাশি আছে, একটা টেবিলের দাম আর একটা হচ্ছে চেয়ারের দাম। আমরা কি করব, টেবিলের দাম একটা এক্স ধরে নেব, চেয়ারের দাম ওয়াই ধরে নেব। বাট আমি বলবো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক সেই জন্য তোমরা এটা এক্স ওয়াই না ধরে 100x 100y এইভাবে ধরো। ধরো আমরা ধরে নিলাম তার টেবিলের প্রাইস আমরা ধরে নিলাম 100x, এত টাকা রুপিস 100x, আর হচ্ছে গিয়ে তোমার চেয়ারের প্রাইস হচ্ছে গিয়ে আমরা ধরে নিলাম রুপিস 100y। ওকে, এবার দেখো ফার্স্ট কন্ডিশন অনুসারে কি বলেছে, বলেছে গেইনিং 10% অন দ্য টেবিল অ্যান্ড 20% অন দ্য চেয়ার। তাহলে 10% গেইন করেছে কিসে, না হচ্ছে গিয়ে টেবিলে। তাহলে এক্ষেত্রে কি হবে, তোমার যদি 100x হচ্ছে গিয়ে কস্ট প্রাইস হয় তাহলে 10% লাভে যদি বিক্রি করে তাহলে কত হবে, তাহলে 110x হয়ে যাবে সেলিং প্রাইস টেবিলটার, প্লাস আর হচ্ছে গিয়ে তোমার চেয়ারের ক্ষেত্রে কত হবে না 20% যেহেতু তোমার গেন, তাহলে হচ্ছে গিয়ে কী হবে না হচ্ছে গিয়ে 120y ইকুয়াল টু দাঁড়াবে কত না 2060 ব্যাস, এটা গেল ফার্স্ট কন্ডিশন। দেখো এইখানে এই 100x আর 100y ধরাতে কি হবে, আমরা এখানে তোমার ফ্র্যাকশান আসবে না। যদি আমরা এক্স ধরতাম, এক্স ধরলে কি হতো, প্রথম ক্ষেত্রে আমার ধরো টেবিলের প্রাইস এক্স ধরতাম, তাহলে এক্স ইন্টু কত হতো 110 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে হয়তো কত হতো 11x বাই হচ্ছে গিয়ে 10। তারপরে তোমাকে সিম্পলিফাই করে টোরে শেষে হয়তো এইটাই আসতো, ঠিক আছে, মানে 11x প্লাস 12y ইকুয়াল টু 206 আসতো। হ্যাঁ, কিন্তু যদি তুমি এই 100x 100y ধরে নাও তাহলে কিন্তু ফ্র্যাকশানটা আসবে না আর কি। ওকে, তাহলে এইখান থেকে আমরা ফার্স্ট কন্ডিশনটা মানে একটা ইকুয়েশন ফর্ম হয়ে যাবে। তাহলে এটা কি হবে না 11x প্লাস হচ্ছে গিয়ে 12y ইকুয়াল টু হচ্ছে গিয়ে দাঁড়াবে 206, এটা গেল। সিমিলারলি সেকেন্ড কন্ডিশন বাই দ্য অ্যাকর্ডিং টু দ্য গিভেন সেকেন্ড কন্ডিশন কি হবে, দেখো বলি যে টেবিলের ক্ষেত্রে 15% গেন আর হচ্ছে গিয়ে 25% অন দ্য চেয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 115x আর এইটার ক্ষেত্রে 25%, তাহলে 125y ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 90 টাকা আরও বেশি লাভ হবে। তাহলে 2060 তার সঙ্গে আরও 90 যোগ করো, 9 6 15, মানে হচ্ছে গিয়ে 2150। ওকে, এবারে দেখো এইখান থেকে তোমাকে একটু কাটাকাটি করে নিতে হবে, করে নিলে একটু ছোট হয়ে যাবে।
এটা ছোট হয়ে দাঁড়াবে দেখো কত 25-এ কাটলে এটা 25-এ যাবে না, তাহলে 5-এ কাটো, 5-এ কাটো, 5 2-এ 10, 5 3-এ 15, তাহলে 23x প্লাস 25 5-এ 125 25y ইকুয়াল টু 5 4-এ 20 5 3-এ 15 আর একটা 0। ওকে 430। ব্যাস এটা গেল 1 নম্বর ইকুয়েশন আর এইটা গেল 2 নম্বর ইকুয়েশন। ওকে তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন, এবার এই দুটোকে সলভ করতে হবে, করলেই যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার টেবিলের কস্ট প্রাইস আর চেয়ারের কস্ট প্রাইস পেয়ে যাবে, সেটাই হবে তোমার অ্যান্সার। এই সলভ করাটা এবার তোমাকে ছোটবেলায় যেভাবে করেছিলে সেভাবেই করবে। ওকে দেখো জাস্ট আমি পরের পেজে সুন্দর করে করে দিয়েছি কিভাবে লিখতে হবে বা কিভাবে করতে হবে। বেশি স্টেপ জাম্প করবে না, আবার খুব বেশি এক্সট্রা স্টেপও লিখবে না, হ্যাঁ যতটুকু টু দ্য পয়েন্ট ততটুকুই লিখবে। দেখো আমি এখানে তোমাদেরকে করে দিয়েছি, দেখো লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল বি রুপিস দিস অ্যান্ড দ্যাট অফ দ্য চেয়ার রুপিস 100y হলো। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন দেখো 110x প্লাস 120y ইকুয়াল টু দিস আর দিস ইকুয়াল টু, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন তাহলে এইখানে হলো এইটা, সিমিলারলি তাহলে এইটা দাঁড়ালো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এরপরে সলভ যেভাবে করে সেভাবে করবে। নাও মাল্টিপ্লাইং 1/25, মানে এবার তোমাকে যে কোনো একটা তুমি যেটা তাড়াবে, দেখো এখানে আছে তোমার এখানে আছে কি, আমি প্রথমে ওয়াইটা তাড়াচ্ছি মানে এক্সের ভ্যালুটা পেয়ে যাব, তারপরে এক্সটা তাড়াবো, ওয়াইটার এক্সের ভ্যালুটা বের করার পর পুট করে দেবো, ওয়াইটা পেয়ে যাব। ঠিক আছে তাহলে প্রথমে আমি এখানে 12y আছে আর এখানে আছে কি 25y, তাহলে ওয়াইটাকে যেহেতু এলিমিনেট করব তাহলে এর কোএফিসিয়েন্ট তাকে মানে 1 নম্বর সমীকরণ দেখো এই যে 25 ইন্টু, তাহলে 1 নম্বর ইন্টু 25 করে দিলাম আর 2 নম্বর ইন্টু 12 করে দিলাম, ব্যাস তারপরে সাবট্রাক্ট দেখো এই করা হয়েছে। ঠিক আছে করে এবার সাবট্রাক্ট করা হয়েছে, তাহলে দেখো এটা হচ্ছে কি মাইনাস এক্স ইকুয়াল টু -10, মানে এক্স ইকুয়াল টু তুমি কি পেলাম না হচ্ছে গিয়ে 10। ওকে এবার এক্স এর ভ্যালুটা পুট করে দেবো 1 নম্বর ইকুয়েশনে, সেখান থেকে ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু হচ্ছে 8। এবার আমরা কি ধরেছিলাম টেবিলের প্রাইস হচ্ছে গিয়ে রুপিস 100x আর হচ্ছে চেয়ারের হচ্ছে রুপিস 100y, তাহলে হচ্ছে কি হেন্স দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল রুপিস 100x ইকুয়াল টু ইন্টু 10 মানে হচ্ছে রুপিস 1000 অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার হচ্ছে গিয়ে রুপিস 100y, দ্যাট ইজ 100 ইন্টু 8 মানে হচ্ছে গিয়ে 800 টাকা। ওকে সরি 100 ইন্টু ওয়াই মানে হচ্ছে গিয়ে 800 টাকা হয়ে গেল। ওকে এই গেল, এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। ওকে স্ক্রিনশট নিয়ে নিও। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2, কি বলেছে দেখো, বলেছে প্রেসিয়াস স্টোন অফ ভ্যালু রুপিস 8000 ব্রোক ইন্টু 2 পিসেস ইন দ্য রেশিও 3:2। ওকে 3:2 ভেঙে গেছে। এবার তারপরে কি বলেছে, ইফ দ্য ভ্যালু অফ দ্য স্টোন ভ্যারাইজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ওয়েট দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য স্টোন আফটার ব্রেকিং। ওকে এইখানে দেখো তোমার টোটাল ভ্যালু ছিল কত 8000 টাকার, এবার সেটা হচ্ছে গিয়ে তোমার 3:2 ভেঙে গেছে। ওকে এবারে এই যে ভ্যালুটা এই যখন ভাঙার পরে যে ভ্যালুটা হয়েছে সেটা কীরকম দেখো, বলছে দ্য ভ্যালু হ্যাঁ অফ দ্য স্টোন ভ্যারাইজ দ্য স্কোয়ার অফ দ্য ওয়েট। ঠিক আছে টোটাল ধরো 5 ইউনিট, ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে ফার্স্টটার ভ্যালু কত দাঁড়াবে, ফার্স্টটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার দাঁড়াবে দেখো টোটাল হচ্ছে গিয়ে 8000 ইন্টু তোমার কি বলেছে ভ্যারাইজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ওয়েট, তাহলে হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে 3 বাই হচ্ছে গিয়ে 5 তার স্কোয়ার এইটা দেখো, ঠিক আছে 3/5 অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ওয়েট, ব্যাস তাহলে প্রথমটার তোমার ভ্যালুটা তুমি প্রথম খণ্ডের ভ্যালুটা পেয়ে গেলে। ওকে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো তোমার 8000 ইন্টু হচ্ছে গিয়ে 9/25, 25 দিয়ে কাটাকাটি করে সিম্পলিফাই করলে যা হবে সোজা কথা এটা বের করলে। আর হচ্ছে গিয়ে সেকেন্ডের ক্ষেত্রে সিমিলারলি 8000 ইন্টু হচ্ছে তোমার সেক্ষেত্রে 2/5 এটা হোল স্কোয়ার, সেইভাবে বের করবে যা হবে সেটা একটা ওয়েট মানে ভ্যালু পেলে। ঠিক আছে এবার দেখবে দুটো যা ভ্যালু হলো, এবার টোটাল ভ্যালু তো তোমার 8000 ছিল, সেখান থেকে এবার দুটো ভ্যালু যোগ করলে কমেছে নিশ্চয়ই, এখানে যেহেতু বলেছে দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট ডিক্রিজ, তাহলে দুটো ভ্যালু যোগ করলে 8000 থেকে কম হবে, তাহলে কত কমবে না 8000 মাইনাস এই দুটো যোগ করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে
দেখো পরের পেজে আমি সলভ করিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো এখানে বলছে দ্য ভ্যালু অফ দ্য প্রেসিয়াস স্টোন দিস ইট was broken into 2 pieces in the ratio 3:2. As after that the value of the stone varies as the square of the weight. Then the value of the first pieces of the broken stone. First pieces of the broken stone তাহলে হচ্ছে রুপিস 8000 into 3/5 এর হোল স্কয়ার this equals to this. And the value of the second pieces of the broken stone this. ওকে তাহলে এইভাবে বেরিয়ে গেল। এই ক্যালকুলেশন কিন্তু নিজেকে মানে করবে কিন্তু, হ্যাঁ আমি তো এখানে করিয়ে দিয়েছি, তোমরা করবে না, নিজে হাতে করবে কিন্তু, একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর নিজে হাতে এই অঙ্কটাই করবে, ঠিক আছে? তাহলে দেখবে হ্যাঁ নিজে হাতে কিন্তু পরীক্ষা হলে তো আর ক্যালকুলেটর থাকবে না, সেইটা কিন্তু মাথায় থেকে যেন ক্যালকুলেশন স্পিড তোমার ইমপ্রুভ করতে হবে কিন্তু, এটা মাথায় থাকে যেন। যাই হোক দিস হলো। এবার হচ্ছে কি টোটাল প্রাইস অফ দ্য 2 ব্রোকেন পিসেস অফ স্টোন, তাহলে এত দাঁড়ালো, তাহলে হচ্ছে কি অ্যামাউন্ট অফ লস হয়ে গেল, তাহলে 8000 মাইনাস দিস ইকুয়াল টু দিস। ওকে এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? বলেছে এ পার্স কন্টেন্টস রুপিস 260, মানে 260 টাকা আছে কিসে না 1 টাকার কয়েনে আর হচ্ছে 50 পয়সার কয়েনে। ওকে এবার বলেছে যদি হাফ অফ দ্য 1 রুপি কয়েন are removed and replaced by the same number of 50 paisa coins, the content of the purse reduces to rupees 215. Find the initial number of each varieties of coins in the purse. মানে 260 টাকা 1 টাকা আর 50 পয়সায় ছিল। এবার বলেছে যদি 1 টাকার যতগুলো মুদ্রা ছিল তার অর্ধেক, ঠিক আছে, বের করে নিয়ে সমসংখ্যক 50 পয়সা তার মধ্যে রিপ্লেস করে দেওয়া হলো, তাহলে তখন ভ্যালুটা কত দাঁড়ালো না টোটাল ভ্যালু অফ দ্য কয়েন্স, মানে দুটো টাইপের কয়েন্স কত দাঁড়ালো 215 টাকা। বলছে প্রথমে তাহলে দুটো ভ্যারাইটি, 1 টাকার মুদ্রা কতগুলো ছিল আর 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল। দেখো এখানেও আমাদেরকে তোমাকে ধরে নিতে হবে, আমরা তো জানি না 1 টাকার মুদ্রা কতগুলো ছিল আর 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল জানি না, আমরা ধরে নিলাম 1 টাকার মুদ্রা ছিল এক্সট্রা আর হচ্ছে গিয়ে 50 পয়সার মুদ্রা ছিল হচ্ছে গিয়ে ওয়াইটা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো একটা 1 টাকা মানে 1 টাকা, একটা 1 টাকার মুদ্রা মানে 1 টাকা, আর একটা 50 পয়সার মুদ্রা মানে কত টাকা বাই 2 টাকা, মানে ধরো 5টা 50 পয়সার মুদ্রা মানে 5/2 মানে 2.5 টাকা, ঠিক আছে? তাহলে ফার্স্ট কন্ডিশন অনুসারে কি হবে, তাহলে এক্স প্লাস y/2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 260 হবে। ওকে এটা একটা ইকুয়েশন হলো। আর একটা ইকুয়েশন কি দাঁড়াবে না হচ্ছে গিয়ে সেখানেও তোমার দেখো হাফ অফ দ্য কয়েন 1 রুপি কয়েন আর রিমুভড, তাহলে পড়ে থাকলো কত x/2টা হচ্ছে 1 টাকার কয়েন, তাহলে x/2 টাকা হলো, প্লাস এবার হচ্ছে গিয়ে ওয়াইটা তো 50 পয়সা ছিল, ঠিক আছে, প্লাস আরও হচ্ছে x/2টা 50 পয়সা অ্যাড হল, ঠিক আছে, তাহলে এতগুলো হচ্ছে গিয়ে তোমার টোটাল কি 50 পয়সা, তাহলে এতকে টাকাতে কনভার্ট করতে হবে, তাহলে ইন্টু হাফ করে দাও, বা এইখানে বাই 2 করার ইন্টু হাফ করা একই ব্যাপার, তাহলে এইটা ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে কি 215। এরপরে হচ্ছে কি দুটোকে সলভ করবে, সলভ করলে যা হবে সেটাই এক্স আর ওয়াই এর ভ্যালু যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি। বলেছে সাপোজ ইনিশিয়ালি আমরা ধরলাম ইনিশিয়ালি দ্য নাম্বার অফ 1 রুপি এক্স অ্যান্ড 50 পয়সা কয়েন্স হচ্ছে ওয়াইটা, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন দিস, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 520, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন দিস, তাহলে এইটা দাঁড়ালো, ঠিক আছে। এরপরে সলভ, তোমার যেভাবে সলভ করবে, দেখো এখানে তোমার ওয়াই আছে, ঠিক আছে, আর এখানে 2y আছে, তাহলে প্রথমটাকে থেকে 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে দাও, আর হচ্ছে গিয়ে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করো, অ্যান্ড দেন সাবট্রাক্টিং উই গেট, ব্যাস, তাহলে এক্স পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 180, ঠিক আছে, এক্স এর ভ্যালু পুট করে দিলাম 1 নম্বর সমীকরণে, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কত না 160, ব্যাস হয়ে গেল। তাহলে হেন্স ইনিশিয়ালি দ্য নাম্বার অফ 1 রুপি ওয়াজ 180 অ্যান্ড দ্যাট অফ দ্য 50 পয়সা কয়েন্স ওয়াজ 160। ওকে এইভাবে কিন্তু অ্যান্সার লিখে দেবে শেষে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, বলে যে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 756 ইন 2 ইয়ার অ্যান্ড টু রুপিস 873 ইন 3.5 বছর অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম, ঠিক আছে।
বলছে 3.5 ইয়ারে টোটাল হচ্ছে গিয়ে অ্যামাউন্ট হয় এত। অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপাল প্লাস হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, ঠিক আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সেইটা হচ্ছে গিয়ে 3.5 বছরে তোমার এইটা হয়, আর 2 বছরে হয় এইটা, ঠিক আছে। তাহলে এইটা থেকে এটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকো, দেখো প্রিন্সিপাল বাদ চলে যাবে। এবার এই 3.5 বছর মাইনাস 2 বছর, এটা আমরা অবজেক্টিভেও করেছি, ঠিক আছে। সেই একই কোশ্চেন যখনই ডেসক্রিপটিভে আসে তখন আমরা অনেকে ভেবাচাকা খেয়ে যাই কীভাবে লিখবো কীভাবে করবো, ঠিক আছে। এতদিন তো অবজেক্টিভ করে 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 মানে অভ্যস্ত, সেই জন্য জাস্ট এগুলো দেখে নেওয়ার কিছু নেই, খুব একটা যে কঠিন তা নয়, ঠিক আছে। দেখো জাস্ট কিছুই নেই, তাহলে এইখানে তুমি লিখবে কি, সাম প্লাস ইন্টারেস্ট অফ প্রথমে লিখবে এইটা, মানে বড়টা উপরে লেখো, ঠিক আছে, 3.5 ইয়ার্স, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 873 রুপিস। তারপরে হচ্ছে গিয়ে সাম প্লাস হচ্ছে গিয়ে ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স, তাহলে কত হবে, সেটা হচ্ছে 756। এবারে এইটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই দেখো, তাহলে তোমার হচ্ছে গিয়ে সামটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে গিয়ে 1.5, মানে 1.5 বছরের হচ্ছে গিয়ে কি, 1.5 বছরের ইন্টারেস্টটা পাবে এটা থেকে এটা বাদ দিলে। তাহলে এখানে কত হবে 13, তাহলে এখানে 7 আর এখানে হচ্ছে 117, তাহলে 1.5 বছরের ইন্টারেস্ট হচ্ছে 117। তাহলে যে কোনো একটা বের করে না, তোমার তো সাম চেয়েছে, তাহলে 2 বছরের ইন্টারেস্ট আমরা বের করে নিই এখান থেকে, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত হবে, এত ইন্টু তোমার ইউনিটারি মেথডে করতে পারো, নাহলে একবারেও করতে পারো, তাহলে এত ইন্টু তোমার 2/3 ইন্টু হচ্ছে 2, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে, তুমি 2 বছরের ইন্টারেস্টটা পেয়ে যাবে একটা, ঠিক আছে। পাওয়ার পরে এই 756 থেকে বাদ দিয়ে দেবে 2 বছরের ইন্টারেস্টটা, তাহলে পড়ে থাকবে সামটা, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এই দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি, খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন প্রথমে লিখবে এরকম, সাম প্লাস ইন্টারেস্ট অফ 3.5 ইয়ার্স ইকুয়ালস টু দিস, তারপরে হচ্ছে গিয়ে সাম প্লাস ইন্টারেস্ট অফ 2 ইয়ার ইকুয়াল টু দিস। এবার হচ্ছে গিয়ে এই যে সাবট্রাক্টিং, সেই জন্য দেখো এটা প্লাস মাইনাস করে, প্লাস সাইনটা মাইনাস হয়েছে, প্লাস সাইনটা মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে সেইভাবে সাবট্রাক্টিং, তাহলে ইন্টারেস্ট অফ 1.5 ইয়ার ইকুয়াল টু দিস, তাহলে ইন্টারেস্ট অফ 2 ইয়ার ইকুয়ালস টু দিস 156 পেয়ে গেলাম। তাহলে হচ্ছে নাও ফ্রম 2 উই গেট সাম ইকুয়াল টু এটা মাইনাস 156 মানে ₹600, তাহলে দ্য রিকোয়ার্ড সাম ইজ ₹600, ব্যাস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে দ্য এভারেজ হাইট অফ 15 স্টুডেন্ট ইন এ ক্লাস হচ্ছে 150 সেন্টিমিটার। এবার কি বলেছে, দ্য এভারেজ বিকামস 151 সেন্টিমিটার হোয়েন এ নিউ স্টুডেন্ট ইজ অ্যাডমিটেড ইন দ্য ক্লাস। যখন আরও একজন এসে জয়েন করলো তখন এভারেজ হাইটটা 151 হয়ে গেল, মানে 1 সেন্টিমিটার বেড়ে গেল। বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য নিউ স্টুডেন্ট, এটাও আমরা অবজেক্টিভে করেছি, ঠিক আছে। তাহলে এখানেও কিছু নেই, খুব একটা প্রবলেম নেই। প্রথমে হচ্ছে গিয়ে ইনিশিয়াল এভারেজ, 15 জনের ইনিশিয়াল এভারেজ ছিল কত, 150 সেন্টিমিটার। তাহলে 15 জনের হচ্ছে গিয়ে টোটাল বের করতে হবে, টোটাল বের করে নেবো প্রথমে। টোটাল কত হবে না, হচ্ছে গিয়ে 150 ইন্টু হচ্ছে গিয়ে 15, মানে হচ্ছে গিয়ে তোমার এত সেন্টিমিটার। এবার সিমিলারলি আবার 16 জন যখন আসবে, আরেকজন আসার পরে, তাহলে এভারেজ কত হলো 151, সেক্ষেত্রে আবার টোটাল বের করে নাও, ঠিক আছে। টোটাল বের করে নিলে তাহলে 151 ইন্টু হচ্ছে গিয়ে 16 করার পরে যা হলো এত সেন্টিমিটার। এবার এটার থেকে এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, এই টোটাল থেকে এই টোটাল বাদ দিয়ে দিলে নতুন স্টুডেন্টের হাইটটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু অবজেক্টিভ ওয়েতে আমরা অন্যভাবে করি, সেভাবে কিন্তু করলে এখানে হবে না। ওকে, তাহলে জাস্ট এইভাবে করবে, আর কিচ্ছু নেই। জাস্ট দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি। তাহলে ইনিশিয়ালি এরকম করে একটু লিখতে হবে, কিন্তু 5 মার্ক তোমাকে এমনি এমনি দেবে না, 5 মার্ক না কত মার্ক থাকে সেটা কিন্তু এমনি এমনি দেবে না, সো মাইন্ড ইট। দেখো ইনিশিয়ালি এভারেজ হাইট অফ 15 student in the class 150 centimeter. Therefore, total height of the 15 student equals to this. After admission of new student, average height of this or 16 student becomes 151 centimeter. তাহলে total height of 16 students equals to this. তাহলে height of the new student equal to this minus this equal to 156 centimeter. বাস, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, সুদীপ
buys a calculator for rupees 400. He sells it to Amol at a profit of 15%. After some time, Amol sells the same calculator to Sudeep at a loss of 15%. Find the Sudeep savings on the whole transaction. তাহলে প্রথমে সুদীপের কাছে ছিল, সেখান থেকে অমলের কাছে গেল, অমলের থেকে আবার সুদীপের কাছে, মানে অমলের থেকে আবার সুদীপের কাছে ব্যাক করলো, ঠিক আছে। তাহলে তার মোটের উপর সুদীপের কত টাকা সেভিংস হলো সেটা জিজ্ঞেস করেছে। এবার দেখো, আচ্ছা এটা আমি একটু মুছে দিচ্ছি। দেখো প্রথমে যে 400 ছিল সেটা কি সুদীপের কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে সুদীপের কস্ট প্রাইস হচ্ছে গিয়ে তোমার 400, তাহলে সুদীপের সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 400 ছিল। এবার বলেছে হি সেলস ইট টু অমল অ্যাট এ প্রফিট অফ 15%। তাহলে অমলের কস্ট প্রাইস মানে হচ্ছে কি সুদীপের সেলিং প্রাইস ইকুয়াল টু অমলের কস্ট প্রাইস, সেটা কত দাঁড়ালো না হচ্ছে গিয়ে 400 ইন্টু হচ্ছে গিয়ে তোমার একটু কত হবে না হচ্ছে গিয়ে দেখো 15% প্রফিট যেহেতু, তাহলে হচ্ছে গিয়ে তোমার 115 বাই হচ্ছে গিয়ে 100। এটা হচ্ছে গিয়ে তোমার সুদীপের সেলিং প্রাইস, যেটা হচ্ছে অমলের কস্ট প্রাইস। তাহলে কত দাঁড়াবে দেখো, দুটো শূন্য কেটে গেল, তাহলে 15 4 60 মানে হচ্ছে 460 টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে সুদীপের এইখানে তার প্রফিট হলো কত, এখানে সুদীপের প্রফিট হলো হচ্ছে বা সেভ, মানে প্রফিট বা সেভ যাই বলতে পারো, তাহলে কত হলো 60 টাকা প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে কি সেকেন্ড ক্ষেত্রে আফটার সাম টাইম অমল সেলস দ্য সেম ক্যালকুলেটর টু সুদীপ অ্যাট এ লস অফ 15%। এবারে অমলের সেলিং প্রাইস ইকুয়াল টু এক্ষেত্রে সুদীপের আবার কস্ট প্রাইস ইকুয়াল টু কত দাঁড়াবে না, এই যে 460 ছিল সেখানে 15% লসে বিক্রি করেছে, তাহলে এত ইন্টু 15%, 100 মাইনাস 15 মানে হচ্ছে কি 85 বাই হচ্ছে কি 100। ওকে, তাহলে কত হবে দেখো, একটা শূন্য কেটে দাও, তারপরে কাটাকাটি করে এটা শূন্য কাটলে, তারপরে হচ্ছে গিয়ে 5-এ কাটো, 5 1-এ 5, 5 7-এ 35, 5 2-এ 10, এটা হচ্ছে গিয়ে তোমার 23, ঠিক আছে। তাহলে 17 3-এ 51 1, আর হচ্ছে 17 2-এ 34, আর হচ্ছে গিয়ে 5 মানে 391, 391, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আবার সুদীপের অ্যাকচুয়াল তার কস্ট প্রাইস প্রথমে কত ছিল 400 টাকা, সে আবার ফিরে পাচ্ছে কত 391 টাকায়, এখানেও তার কত 9 টাকা সেভ হলো। তাহলে অ্যাকচুয়াল তার সেভ হলো প্রথমে এই যে 60 টাকা এক্সট্রা হয়েছিল বিক্রি করেছিল প্লাস আবার 9 টাকা, তাহলে অ্যাকচুয়াল তার টোটাল হোল ট্রানজাকশানে সেভিংস হলো কত 69। ওকে, এটাকেই কিভাবে লিখবে দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি। বলছে গিভেন কস্ট প্রাইস অফ দ্য ক্যালকুলেটর অফ সুদীপ দিস। ওকে, after selling the calculator to Amol at 15% profit, Sudeep selling price equal to Amol cost price equal to হচ্ছে rupees this, তাহলে profit of Sudeep equal to এক্ষেত্রে তাহলে rupees 60. Again Amol sells the same calculator to Sudeep at a loss of 15%, তাহলে therefore Amol selling price equal to Sudeep's cost price equal to হচ্ছে rupees 391. তাহলে again profit of Sudeep equal to rupees this. Okay, 9. তাহলে hence the in the whole transaction Sudeep saving 60 plus 9 equal to rupees 69. Okay, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে the population of a city increased by 10% in every 5 years. If the population of a city in the year 2005 is this, what was the population in the year 1995? ঠিক আছে, আমরা এই অঙ্কগুলো প্রতি বছরে 10% ইনক্রিজ এরকম করে অঙ্কগুলো পেয়েছি, বাট এখানে বলছে 5 ইয়ার্স করেছে, তাহলে এখানে 5 বছর পর পর হচ্ছে 10% হারে তোমার জনসংখ্যা বাড়ে। এখানে দেখো 2005-এর জনসংখ্যা এত দেওয়া আছে, সেখান থেকে 1995-এর জনসংখ্যা চেয়েছে। ওকে, সেখান থেকে 1995-এর জনসংখ্যা চেয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না হচ্ছে কি দেখো 2005 থেকে 1995 কত বছর মানে 10 বছর, তাহলে দুটো ইন্টারভ্যাল হচ্ছে 5 5 10, দুটোর ইন্টারভ্যাল হচ্ছে, তাহলে আমরা আবার কি যাব ব্যাকওয়ার্ডে যাব যেহেতু, ঠিক আছে। তাহলে আমরা কি করতাম একবারে এত ইন্টু ব্যাকওয়ার্ডে, যখনই ব্যাকওয়ার্ডে যাবো 100টা উপরে, এইভাবে আমি তোমাদের শর্টকাট ওয়েতে করিয়েছি, বাট সেভাবে কিন্তু করলে হবে না, তোমাকে ধরে নিতে হবে 1995 সালে পপুলেশন ছিল সাপোজ এক্স, ঠিক আছে।
বর্তমানে পপুলেশন এত, তাহলে কি, তাহলে এক্স ইন্টু দেখো 10% হারে বেড়েছে, এবার 5 বছর করে 10 বছর মানে দুটো টার্ম, তাহলে এক্স ইন্টু তোমার কত হবে 1 + 10/10% হারে, যেহেতু চক্রবৃদ্ধির ব্যাপার আসছে এখানটায়, তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স ইন্টু 1 + 10/100 এত হোল স্কোয়ার, যেহেতু 10 বছর মানে 5 বছর দুটো টার্ম, সেই জন্য দিস এত ইকুয়াল টু দাঁড়াবে কত না 134,310। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে এক্স এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এরপরে ক্যালকুলেশন তোমার দেখো আমি করিয়ে দিয়েছি পরের পেজে। বলছে সাপোজ দ্য পপুলেশন অফ দ্য সিটি ইন 1995 ওয়াজ এক্স, ইন দিস ইকুয়াল টু 10 years দ্য পপুলেশন বিকাম এত ফ্রম এত, ঠিক আছে, এত হয়েছে এক্স থেকে এত হয়েছে। অলসো গিভেন দ্যাট দ্য পপুলেশন ইনক্রিজড বাই 10% ইন এভরি 5 year। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ব্যাস দেখো এক্স ইন্টু 1 প্লাস এত হোল স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে সেখান থেকে এবার সলভ করো, ঠিক আছে। এক্স ইন্টু দেখো এখানে 0 কাটা হলো, তাহলে 1 + 1/10 এত, তাহলে এক্স ইন্টু এখানে কত 10 × 11 11/10 মানে হচ্ছে 11 স্কোয়ার 121, জাস্ট সিম্পলিফাই আর কি, আর কিছু নেই। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলেছে এ পিস অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই এ সার্টেন নাম্বার অফ মেন ইন এ সার্টেন নাম্বার অফ ডেজ। ঠিক আছে, তাহলে এই সার্টেন নাম্বার অফ মেন একটা কাজ এক সার্টেন নাম্বার অফ ডেতে কমপ্লিট করতে পারে। ইফ দ্য নাম্বার অফ মেন ইনক্রিজড বাই 25, যদি 25 জন বেশি ম্যান কাজ করে, দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড 5 ডে আর্লিয়ার, মানে যে দিন যত দিনে কাজটা কমপ্লিট হতো তার থেকে 5 দিন আগে শেষ হয়ে যাবে। আবার বলেছে যদি 10 দিন আরও বেশি লাগবে যদি আরও 25 জন কম কাজ করে। দেখো এখানে বলেছে না, বাট ইট টেক্স 10 days মোর টু ফিনিশ দ্য ওয়ার্ক ইফ দ্য নাম্বার অফ মেন ইজ ডিক্রিজড বাই 25। তাহলে এখানে কি আছে, অ্যাজিউমিং দ্যাট ইচ ম্যান ইজ ইকুয়ালি এফিসিয়েন্ট, ফাইন্ড দ্য নাম্বার অফ মেন রিকোয়ার্ড অ্যান্ড দ্য নাম্বার অফ ডেজ টেকেন টু ডু ইট। মানে এই যে প্রথমে যেটা দেওয়া ছিল এ পিস অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই এ সার্টেন নাম্বার অফ মেন আর হচ্ছে ইন এ সার্টেন নাম্বার অফ ডে, সেই ম্যান আর হচ্ছে ডেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে এইখানে আমরা ধরে নিই আমরা কতজন কি আর কত দিন সেটা তো জানি না, আমরা ধরে নিলাম যে এক্স জন কাজ করছিল ম্যান, ওয়াই দিনে কাজটা কমপ্লিট হওয়ার কথা ছিল, হচ্ছে হ্যাঁ এক্স জন কাজ করছিল সেটা হচ্ছে ওয়াই দিনে কমপ্লিট হবে। এবারে দেখো এবারে ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করো, এবার দেখো এক্স জন কাজটা ওয়াই দিনে কমপ্লিট করে, তাহলে একজন কাজটা কত দিনে কমপ্লিট করবে, তাহলে এক্স ওয়াই দিনে। ঠিক আছে, এখানে যেহেতু তোমার ব্যস্তানুপাতিক, ঠিক আছে, তাহলে এক্স ওয়াই দিনে। এবারে আসবো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি বলেছে, এবার দেখো বলেছে 25 জন যদি ম্যান বাড়ে, ঠিক আছে, তাহলে মানে কি এক্স প্লাস 25, এই এক্স প্লাস 25 ম্যান কাজ করে কত দিনে, দেখো কদিন কমপ্লিট, 5 দিন কম লাগবে, এই যে 5 ডে আর্লিয়ার কাজটা কমপ্লিট হয়ে যেত, তাহলে ওয়াই মাইনাস 5 দিন লাগতো, তাহলে একজন কত দিনে করবে না হচ্ছে এই দুটোর গুণ, ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস 5 ইন্টু হচ্ছে এক্স প্লাস 25, ব্যাস এটা গেল। আবার হচ্ছে গিয়ে দেখো আর সেকেন্ড কন্ডিশন কি বলেছে আবার একটা, সেখানে বলেছে তোমার 10 দিন বেশি লাগবে যদি 25 জন কম আসে, তাহলে এক্স মাইনাস 25 এতজন কাজটা কত দিন করে না হচ্ছে আরও 10 দিন বেশি, মানে হচ্ছে ওয়াই প্লাস 10। ওকে, তাহলে সেক্ষেত্রেও সেখানে একজনের টাইম লাগবে কত না হচ্ছে গিয়ে এই যে ওয়াই প্লাস 10 ইন্টু হচ্ছে এক্স প্লাস 25, সরি এক্স মাইনাস 25, হ্যাঁ সরি এই ক্ষেত্রে ছিল এক্স প্লাস 25, এখানে হবে এক্স মাইনাস 25। এবারে দেখো তুমি এই যে দেখো একজন কাজ করার কত দিনে এক্স ওয়াই দিনে, আর এত দিনে এখানে আবার এত দিনে এখানে, ঠিক আছে, এইখানে দেখো বলেই দিয়েছিল অ্যাজিউমিং দ্যাট ইচ ম্যান ইজ ইকুয়ালি এফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা একটা কন্ডিশন কি পেতে পারি না, ইকুয়েশন এইটা ইকুয়াল টু এইটা করে দেবো, এই যে এক্স ওয়াই ইকুয়াল টু দিস করে দেবো, আবার একটা ইকুয়েশন এইটা ইকুয়াল টু এইটা করে দেবো, সেখান থেকে দেখো তোমার কেটে গিয়ে দুটো ইকুয়েশন পাবে। ওকে,
তারপরে হচ্ছে সলভ করতে হবে, করলে যা হবে সেখান থেকেই তুমি এক্স ওয়াই এর ভ্যালু পেলেই সেটাই হচ্ছে অ্যান্সার হবে। দেখো আমি পরের পেজে তোমাদেরকে করিয়ে দিয়েছি। কি বলেছে দেখো, সাপোজ এক্স মেন ক্যান ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন ওয়াই ডেজ, ওয়ান মেন ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন এক্স ওয়াই ডেজ, again x plus 25 men do the piece of work in y minus 5 days, therefore one man do the piece of work in this এত days, therefore তাহলে এইটার সঙ্গে একবার এইটা করে নিলাম, ঠিক আছে। আমি ওখানে আমি পরপর দেখিয়েছিলাম, বাট এইখানে এইটা করে নেওয়াটাই বেস্ট হবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে এইটা এইখান থেকে এইটা হয়ে গেল, এটা ইকুয়াল টু এইটা, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এইটা। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, নাম্বারিং করে দিলাম। এগেন এক্স মাইনাস 25 মেন ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন ওয়াই প্লাস 10 days, তাহলে 1 মেন ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন দিস, আবার সেই একইভাবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু এটা করে সেখান থেকে আর একটা ইকুয়েশন পেয়ে গেলাম এটা, সেটা ইকুয়েশন নাম্বার 2। এবারে সলভ করো। হ্যাঁ, এখানে দেখো তোমার প্লাস 5y আছে, ঠিক আছে, আর এখানে মাইনাস 5y আছে, তাহলে জাস্ট দুটোকে যোগ করে দাও, ঠিক আছে। নাও অ্যাডিং 1 and 2 উই গেট x ইকুয়াল টু, দেখো মাইনাস এক্স আর এখানে 2x, তাহলে হচ্ছে গিয়ে তোমার x ইকুয়াল টু হচ্ছে 75 পেয়ে গেলাম। অ্যান্ড পুটিং x ইকুয়াল টু 75 ইন 1, 1 নম্বরে x এর দেখো মাইনাস এক্স আর যেহেতু আছে, তাহলে সেখানে 75টা বসিয়ে দাও, ঠিক আছে। দেখো দুইয়েও বসাতে পারতাম x এর ভ্যালুটা, সেক্ষেত্রে আরও গুণ টুন করতে হবে। হ্যাঁ, তাহলে একে বসিয়ে দিলাম, এটা x এর ভ্যালুটা বসিয়ে দেখো y এর ভ্যালু পেলাম 20, তাহলে এ ব্যাস সেটা অ্যান্সার। হেন্স 75 men required to do the piece of work in 20 days, ব্যাস। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, বলেছে এ অ্যান্ড বি এন্টার ইন্টু এ পার্টনারশিপ উইথ rupees 70,000 and 60,000 respectively. After 3 months A withdraws 2/7 of his stock, ঠিক আছে। 70,000 টাকা যে দিয়ে ব্যবসা শুরু করেছিল তার 2/7টা সে তুলে নিল, ঠিক আছে। বাকি যেটা থাকলো সেটা চললো। আবার 3 মাস পর, আফটার 3 months মোর, আরও 3 মাস পর সে কি করলো না, হি পুট ব্যাক, মানে আবার পুট ব্যাক করলো কতটা না 3/5 অফ হোয়াট হি হ্যাড উইথড্র, মানে যে যত টাকা 3 মাস পরে উইথড্র করেছিল আরও 3 মাস পরে তার 3/5 অংশ আবার দিয়ে দিল। হ্যাঁ, মানে আবার পুট ব্যাক করলো, ঠিক আছে। বলে যে ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ রুপিস দিস, হাউ মাচ অফ দিস শুড রিসিভ এ রিসিভ, তাহলে এর প্রফিট কত, সোজা কথা। ওকে, দেখো তাহলে এখানে এর টোটাল হচ্ছে গিয়ে 70,000 টাকা, প্রথমের মাসের শুরুতে ছিল 70,000। দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার প্রথমে 3 মাস, তারপরে 3 মাস, তারপরে হচ্ছে 6 মাস। এর ক্ষেত্রে বির ক্ষেত্রে দেখো পুরো তার 60,000 টাকা 12 মাসই খেটেছে, তার ক্ষেত্রে প্রবলেম নেই। কিন্তু এর ক্ষেত্রে দেখো প্রথম হাফে সে 70,000 টাকা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে 3 মাস খেটেছে। আমরা যদি মাস হিসাবে 1 মাস হিসাবে ভাবি তাহলে কত হবে, এইটা হলো প্লাস। এবারে হচ্ছে কি 2 নম্বর পরের 3 মাস কি হয়েছে দেখো 2/7 অংশ উইথড্র করে নিয়েছে, তাহলে কত 70,000-এর 2/7 অংশ উইথড্র করার পরে কত হবে, 70,000-এর 2/7 মানে 7-তে করলে হচ্ছে 1,000, মানে 2,000 কমবে, 2,000 কমবে মানে হচ্ছে 50,000। তাহলে সেই 50,000 খেটেছে কত আর 3 মাস। তারপরে দেখো এই 20,000 যে উইথড্র করে নিয়েছিল, সেই 20,000-এর 3/5 মানে 5 4 20 4 3 12, আরও 12,000 মানে হচ্ছে 50 আর 12 মানে হচ্ছে 62,000। এই 62,000 হচ্ছে গিয়ে আরও 6 মাস খেটেছে, তাহলে টোটাল দেখো 12 মাস হয়ে গেল। তাহলে 1 মাস হিসাবে এর মূলধন দাঁড়ালো এইটা ইজ টু হবে। এবার 1 মাস হিসাবে বি এর মূলধন কত হবে, তার হচ্ছে 60,000, 60,000 ইন্টু তার 12 হবে, ঠিক আছে, ইন্টু 12 হয়ে যাবে, ব্যাস। এটাকে বের করলে প্রফিট রেশিও পেয়ে যাব, ঠিক আছে। প্রফিট রেশিও বের হলে এবার হচ্ছে টোটাল হচ্ছে কি এত প্রফিট, সেখানে এর শেয়ার বলেছে কত, ব্যাস। ওকে, দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি। দেখো এইগুলো লিখে লিখে করতে গেলে অনেক সময় যাবে, সেই জন্য আমি এগুলো আগে তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেগুলো আমি বসে বসে টাইপ করে এগুলো করাই। অনেকে হয়তো ভাবছো যে স্যার দেখে দেখে পড়াচ্ছে বা কিছু, হ্যাঁ স্যার করিয়ে রেখেছে। দেখো এতে কি হবে, ভিডিওটা বহুত লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই, অনেকে হয়তো অন্যভাবে নিতে পারো, তাতে আমার কিছু যায় আসে না, যাই হোক। হ্যাঁ, দেখো তোমরা শিখতে পারছো কিনা আসল উদ্দেশ্য।
ঠিক আছে, দেখো আমি এখানে সলভ করিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে এজ প্রিন্সিপাল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার দিস, ওকে। আফটার 3 মান্থস এর প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে দেখো 70,000 মাইনাস দিস, তাহলে দাঁড়ালো 50,000। তাহলে এগেইন আফটার 6 মাস এজ প্রিন্সিপাল, তাহলে 50,000 প্লাস 20,000 আবার 3/5 কাট করেছে, ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 62,000। তাহলে রেশিও অফ, এই কথাটা ভালো করে লিখে মনে রাখবে, কিন্তু লিখতে হবে এইভাবে, রেশিও অফ ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি ফর 1 মান্থ, ওকে, রেশিও অফ ইকুইভ্যালেন্ট ক্যাপিটালস অফ এ অ্যান্ড বি ফর 1 মান্থ। তাহলে এর ক্ষেত্রে 70,000 টাকা 3 মাস, 50,000 টাকা 3 মাস, আর 62,000 টাকা 6 মাস, আর তার হচ্ছে 60,000 টাকা পুরো 12 মাস। ব্যাস, এবারে সিম্পলিফাই করে নাও। প্রথমে 3টে করে শূন্য বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, কমন নিয়ে, হ্যাঁ, তারপরে ক্যালকুলেশন করতে পারো, নাহলে এইভাবেও করতে পারো, ঠিক আছে। তা আসলো দেখো 61:60। তাহলে গিভেন দ্যাট দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এত টাকা প্রফিট ছিল, তাহলে আউট অফ দ্যাট প্রফিট অফ এ শেয়ার ইকুয়াল টু এত ইন্টু 61/61 প্লাস 60, মানে দ্যাট ইজ দিস। হেন্স দ্য শেয়ার অফ প্রফিট এ রিসিভ হচ্ছে রুপিজ এত, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, কি বলেছে, এ কন্ট্রাক্টর হোপিং টু কনস্ট্রাক্ট এ রোড ফর রুপিজ এত, কোটস এ প্রাইস এত হায়ার, বাট ডিউ টু সাডেন রেইন দ্য কস্ট রাইজেস বাই 8%, হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ। মানে কি দেখো, সে হয়তো মানে যদি সে মানে এইরকম ব্যাপার, কন্ট্রাক্টরটা 25,000 টাকার কাজ নিয়েছে, ঠিক আছে, সে সেটাকে মানে তার কস্ট দিতে করে সেটাকে দেখাবে কত না, বিল করবে হচ্ছে আরও 29.6% হায়ার বিল করে দেবে, ঠিক আছে। কিন্তু মানে অ্যাকচুয়ালি তার প্রফিট হতো কত, 29.6% প্রফিট হতো, মানে এই 25,000-এর। কিন্তু কি হয়েছে, বাট ডিউ টু সাডেন রেইন দ্য কস্ট রাইজেস বাই 8%। কস্ট কত ছিল, এই যে 25,000 টাকা, এই 25,000 টাকার 8% বেড়ে গেছে খরচটা, হঠাৎ বৃষ্টি হওয়াতে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তার যত প্রফিট হতো কত পার্সেন্ট, এত পার্সেন্ট তার অ্যাকচুয়ালি প্রফিট হতো, কিন্তু সেক্ষেত্রে আরও 8% কমে গেল। এবার বলেছে হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ। দেখো যেহেতু তোমার খরচটা বেড়ে গেল, তাহলে মোট খরচের উপর তার যে লাভটা হবে সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল তার গেইন পার্সেন্টেজ হবে। তাহলে প্রথমে দেখো তোমার কন্ট্রাক্টরের কাজটা ছিল কত 25,000, কিন্তু এই যে ডিউ টু সাডেন রেইন, তাহলে কস্ট ইনক্রিজেস কত না, ইনক্রিজড কস্ট কত দাঁড়াবে না, হচ্ছে গিয়ে 25,000 ইন্টু হচ্ছে 8% যেহেতু বেড়ে গেছে, তাহলে 108 বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। তাহলে 25,200 মানে আরও 2,000 টাকা বেড়ে যাবে, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 27,000 টাকা হবে, সরি 27,000, 27,000 টাকা হয়ে গেল খরচটা। এবার দেখো তার অ্যাকচুয়ালি কত টাকা হচ্ছে, দেখো সে এত টাকা মানে মানে কোড দিতে পারতো, হায়ার কোড দিতে পারতো, কিন্তু 8% তার কমে গেল। তাহলে অ্যাকচুয়ালি তার কত টাকা সে মানে হলো, তার এখানে অ্যাকচুয়াল ইনকাম কত হলো দেখো, আর এখানে বাদ দিয়ে দাও 29.6 থেকে 8 বাদ দিয়ে দাও, মানে থাকলো কত 21.6, এত পার্সেন্ট, মানে কত হচ্ছে দেখো। তাহলে দুটো শূন্য কাটলো, আর এখানে আর একটার জন্য এই পয়েন্টের জন্য এই শূন্য চলে গেল, তারপর 25,150 শূন্য হাতে 4, 5 দিয়ে 50 মানে 54, মানে 5400 টাকা, ঠিক আছে। তাহলে এই 5400 টাকা, তাহলে হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ, তাহলে এই 5400 টাকাটা হচ্ছে গিয়ে তাহলে অ্যাকচুয়াল এখন খরচ কত হয়ে গেছে এইটা, তাহলে প্রফিট তার কত মানে গেইন পার্সেন্টেজ কত হবে না, এই যে 5400 বাই হচ্ছে গিয়ে 27,000, ওকে, এত ইন্টু 100 মানে হচ্ছে কি কত 20% হবে, ওকে। দেখো আমি পরের পেজে এটা করিয়ে দিয়েছি, এখানে দেখো বলেছি দ্য কন্ট্রাক্টর প্রপোজড, হ্যাঁ, কস্ট অফ রুপিজ 25,000, ঠিক আছে, বাট ডিউ টু সাডেন রেইন দ্য কস্ট রাইজেস বাই 8%, সো দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দ্য অ্যাকচুয়াল কস্ট টু কনস্ট্রাক্ট দ্য রোড বিকামস হচ্ছে 27,000, ওকে। 8% বেড়ে গেছে, এত ইন্টু 108/100, তাহলে হিজ অ্যাকচুয়াল ইনকাম দেখো, তাহলে 8 কমে গেল, ঠিক আছে, হ্যাঁ,
তাহলে হচ্ছে কি 29.6 মাইনাস 8 মানে দিস, মানে হচ্ছে গিয়ে তোমার এইটা। তাহলে তার গেন কত হলো, তাহলে হিজ গেন পার্সেন্টেজ, দেখো যা খরচ হয়েছে তার উপরে তার গেন হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 5400 বাই হচ্ছে গিয়ে 27000, মানে হচ্ছে 20%। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, টু নাম্বারস আর সাচ দ্যাট দেয়ার ডিফারেন্স দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট আর ইন দ্য রেশিও দিস, ফাইন্ড দ্য নাম্বারস। এটা খুব ইজি, খুব একটা প্রবলেম নেই এখানে। জাস্ট আমরা ধরে নেব যে সংখ্যা দুটো নাম্বারের হচ্ছে গিয়ে ডিফারেন্স আমরা ধরে নিলাম। প্রথমটা 1 যেহেতু আছে তাহলে শুধু এক্স, আর হচ্ছে সামটা হচ্ছে গিয়ে তোমার 7x, আর হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে 36x। ওকে, তাহলে এখানে তোমার স্মলার নাম্বার কি হবে, দেখো তোমার এইটা হচ্ছে গিয়ে সাম আর এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্স, ঠিক আছে। তাহলে ধরো আমি ছোট করে এক্সাম্পল দেখো এটা বোঝার জন্য, মানে একবারে আমি লিখবো যে স্মলার নাম্বার ইকুয়াল টু কত হবে না, যে সাম 7x মাইনাস হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্স বাই হচ্ছে গিয়ে 2, এটা করলে হচ্ছে গিয়ে তোমার মানে সাম মাইনাস ডিফারেন্স বাই 2 করলে হচ্ছে গিয়ে তোমার স্মলার নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে সেই এর কথা ভাবো তোমরা, মানে সেই ওই স্রোত আর নৌকার আর স্রোতের, ঠিক আছে, ডাউন স্ট্রিম রেট আর হচ্ছে আপস্ট্রিম রেট। মানে ডাউন স্ট্রিম রেট মানে কি, নৌকার বেগ প্লাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ, আর হচ্ছে আপস্ট্রিম রেট মানে কি হচ্ছে গিয়ে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ডিফারেন্স। আমরা কি করি, যদি স্রোতের বেগ চাই, ঠিক আছে, তখন কি করি, ডি মাইনাস ইউ বাই 2 করে দিই। আর যদি ধরো তোমার নৌকার বেগ চাই তখন কি হতো, দুটো যোগ বাই 2 করে দিতাম, ডি প্লাস ইউ বাই 2 করে দিতাম, ঠিক আছে। তাহলে এইখানে এরকম করে করতে পারো, দেখো একটা হচ্ছে স্মলার নাম্বার, তাহলে এরকম করে বের করে নাও, হ্যাঁ। আর হচ্ছে লার্জার নাম্বারও এইভাবে, না হলে স্মলার নাম্বার বের করে তোমার 7x থেকে বাদ দিয়ে দিলেও হয়। তাই স্মলার নাম্বার বের করে নিলাম, তাহলে কত, স্মলার নাম্বার দাঁড়াবে তোমার 6x বাই 2 মানে হচ্ছে 3x। তাহলে লার্জার নাম্বার হচ্ছে 7x মাইনাস হচ্ছে গিয়ে 3x মানে হচ্ছে গিয়ে 4x। ওকে, তাহলে এই গেল। তাহলে এবার দুটো নাম্বার পেয়ে গেলে 3x আর 4x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা আবার কি বলেছে, প্রোডাক্ট। তাহলে হচ্ছে কি 3x ইন্টু 4x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 36x। ওকে, তাহলে একটা x গেল, তাহলে হচ্ছে কি 3 4 12 3 36, তাহলে অ্যাকচুয়ালি x ইকুয়াল টু তুমি পেয়ে গেলে কত, 3। তাহলে x এর ভ্যালু 3 পেয়ে গেলে। এবার কি বলেছিল, ফাইন্ড দ্য নাম্বারস, ঠিক আছে। তাহলে একটা নাম্বার হচ্ছে গিয়ে 3x মানে 3 3 9, আর একটা হচ্ছে গিয়ে 3 4 12, ঠিক আছে। 9 আর 12 হবে অ্যান্সার। পরের পেজে দেখো আমি করিয়ে দিয়েছি, খুব ইজি, কিচ্ছু নেই। বলছে লেট দ্য ডিফারেন্স দ্য সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস দিস। তাহলে দ্য স্মলার নাম্বার এইটা ধরে নিলাম, হয়ে গেল, ঠিক আছে। 7x মাইনাস x মানে সাম মাইনাস ডিফারেন্স বাই 2 করলে স্মলার নাম্বার পেয়ে গেল। অ্যান্ড দ্য গ্রেটার নাম্বার, তাহলে কি হবে, লার্জার নাম্বার বা গ্রেটার নাম্বার হচ্ছে 7x মাইনাস 3x, ছোটোটা বাদ দিয়ে দিলাম, বড়টা পেয়ে গেল। তাহলে according to the question this x equal to 3, hence the smaller number is 3 into 3 or 9 and the greater number is 4 into 3 that is 12. Okay, এরপরে আছে কোশ্চেন নাম্বার 12 and final question। বলেছি কি, বলেছি the volume of 3 kinds of material are as 2:3:4 and the weights of equal volume of 3 kinds of material are as 6:5:4. If they are mixed to form a material of 86 kg, find the weights of the 3 material in the mixture. ঠিক আছে, এখানেও কিছু নেই। দেখো প্রথমে তুমি ভলিউমগুলো ধরে নাও, ঠিক আছে। এই যে ভলিউমের রেশিও দেওয়া ছিল দেখো 2:3, তাহলে ভলিউমগুলো ধরে নিলে প্রথমটা হচ্ছে গিয়ে 2x, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 3x, চতুর্থটা হচ্ছে গিয়ে 4x ধরে নিলে। এবারে সিমিলারলি করেসপন্ডিং ওয়েট, দ্য ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ 3 কাইন্ডস অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে। সাপোজ ধরো 10 কেজি, 10 কেজির প্রতিটার 10 কেজির ভলিউম, প্রথমটার হচ্ছে গিয়ে 6y ধরে নাও, ঠিক আছে, 6y ধরে নিলে, আর এটা হচ্ছে গিয়ে 5y ধরে নিলে, আর এটা হচ্ছে গিয়ে তোমার 4y ধরে নিলে, ব্যাস। এবারে হচ্ছে গিয়ে কি বলেছে, দে আর মিক্স টু ফর্ম এ ম্যাটেরিয়াল অফ 86 কেজি। তাহলে জাস্ট এইটা ইন্টু এইটা যা হলো,
এইটা ইন্টু এইটা যা হলো, এইটা ইন্টু এইটা যা হলো, এই তিনটের যোগ এইটা প্লাস এইটা, ওইটা কত হচ্ছে 6 দিয়ে 12xy, আর এইটা 5 3 15xy, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 4 4 16xy। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে গিয়ে 86 কেজি। সেখান থেকে তোমরা কি পাবে না, শুধু xy এর ভ্যালু পেয়ে যাবে। দেখো কত হবে, এই 16 থেকে 1 12কে দিয়ে দাও, এদিকে 15 15 30, আর এখানে হচ্ছে গিয়ে 13 মানে 43। তাহলে 43 2 86, তাহলে xy এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 পেয়ে গেল। ঠিক আছে, এবার কি বলে যে ফাইন্ড দ্য ওয়েট অফ 3 ম্যাটেরিয়ালস ইন দ্য মিক্সার। তাহলে প্রথম ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে 12xy মানে 12 দিয়ে 24 কেজি, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 15xy 15 দিয়ে 30 কেজি, আর একটা হচ্ছে গিয়ে 16 দিয়ে 32 কেজি। ঠিক আছে, 32 কেজি। ঠিক আছে, এবার তিনটে যোগ করলেই দেখো 86 কেজি চলে আসছে। ওকে, দেখো আমি পরের পেজে করিয়ে দিয়েছি জাস্ট এইভাবে। হ্যাঁ, সাপোজ দ্য ভলিউম অফ দ্য, দেখো অঙ্কগুলো খুব ইজি মনে হচ্ছে, বাট ঠিকঠাক করে কিন্তু লিখতে হবে, এটা মাথায়। ইজি কোয়েশ্চেন থাকবে, ঠিকঠাক করে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, সাপোজ দ্য ভলিউম অফ দ্য 3 কাইন্ডস অফ ম্যাটেরিয়াল, এইটা ধরে নিলাম। হ্যাঁ, ভলিউমটা ধরে নিলাম আর ওয়েটগুলো ওয়াই দিয়ে ধরে নিলাম। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দিস, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা 86, সেখান থেকে দেখো এক্স এর ভ্যালু 2 হয়ে গেল। ওয়েট অফ দ্য ফার্স্ট টাইপ অফ ম্যাটেরিয়াল, এইটা ইকুয়াল টু 12 কেজি 24 কেজি। সিমিলারলি সেকেন্ডটা 30 আর হচ্ছে 32। হেন্স দ্য ওয়েট অফ দ্য 3 ম্যাটেরিয়াল ইন দ্য মিক্সার 24 30 অ্যান্ড 32 কেজি রেসপেক্টিভলি। ঠিক আছে, আমার দেখো দেখে দেখে বলে মানে এই যে এই পেজটা করে রাখতে, মানে আমি টাইপ করে আগে থেকে রাখার ফলে আমার অতক্ষণ লাগলো না। কিন্তু পরীক্ষা হলে তোমাদের যাদের হাতের স্পিড নেই, দেখো আমাদের অনেকের অবজেক্টিভ করে করে না, মানে সেই ডেসক্রিপটিভ লেখার অভ্যাসটা চলে গেছে। সেই জন্য ডেসক্রিপটিভ ওয়েতে তোমরা সলভ করো কোশ্চেন নিজে হাতে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করছো যদি চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, আমি চেক করে দেবো। ঠিক আছে, কোথাও আরও একটু লিখতে হবে বা এইভাবে লিখলে চলবে কি না, যদি যারা ইন্টারেস্টেড হও চেক করানো। অনেকে এক আধজন বলেছিল যে স্যার কিভাবে আমি চেক করাবো। ঠিক আছে, দেখো আমার কোনো পেড ব্যাচ ট্যাচ নেই। হ্যাঁ, আমি এই ইউটিউবটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে তাই করি, নিজের নলেজ শেয়ার করি তোমাদের সঙ্গে। সেজন্য তোমরা যদি কেউ চাও যে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, সেইগুলো যদি সলভ ঠিকঠাক হয়েছে কি না চেক করাতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। ডেসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।